উৎসাহ কিছু বলতে পারল না, শুকনো ঢোক গিলল কেবল। দৃষ্টি যেন আটকালো মেহেরাবের নেশালো দৃষ্টিতে, ঘোলা আখিদয়ে এক অদ্ভুত মাদকতা মেশানো। উৎসাহ সেই দৃষ্টিতে নজর মেলাতে পারল না, চোখ নামিয়ে নিল অগত্যা। মেহেরাব ধীরে ধীরে এগিয়ে আসছে, দুজনের নিঃশ্বাস একে অপরের মুখের উপর আশ্রয় পড়ছে। উৎসাহ কিছু বলতে পারল না, ধীরে ধীরে হারিয়ে গেল মেহেরাবের ভালোবাসার শহরে। একটু একটু করে দুজনেই মুড়িয়ে গেল ভালোবাসার চাদরে। অবশেষে কাঙ্ক্ষিত দিনখানা চলে এলো, তিয়াস আর তানজিলার বিয়ের দিন। সকাল সকাল উৎসাহ চলে এসেছে তানজিলাদের বাড়িতে। ও মেয়ে পক্ষ আর মেহেরাব ছেলে পক্ষ। মেহেরাব ওদিকটা সামলাবে আর এদিকটা উৎসাহ। তানজিলার কিছু কাজিনও আছে উৎসার সাথে। সবাই মিলে মেহেরাবদের ঘোল খাওয়ানোর ব্যবস্থা করেছে। সব শেষে উৎসাহ যেন তানজিলার রুমে, তানজিলাকে ওর রুমে সাজানো হচ্ছে। উৎসাহ যে তানজিলার পাশে বসে খোঁচা দিয়ে বলল, কোথায় ভাবলাম বরযাত্রী পটের বিবি সেজে এসে বান্ধবীর বিয়ে খাবো, তা না, বান্ধবীর বিয়েতে এসেও আমায় কাজ করতে হচ্ছে। এই জন্যে কি আমি তোর বিয়েতে এসেছি, কামলা দিতে? খেয়ে পিস কেন? তুই না আমার জানো, তুই কাজ করবি না তো কে করবে বল? তুই নিজেই তো বলেছিস আমার বিয়েতে নাকি তোর অনেক দায়িত্ব, এখন সামলাও দায়িত্ব। ভুলে বলে ফেলেছিলাম ভাই, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। তানজিলা হো হো করে হেসে ফেলল উৎসার কথায়, সাথে উৎসাহ হাসলো। খানিক পরে মুখটা গম্ভীর করে বলল, তোদের বাড়িতে এসে আমার লস হলো রে জানু। তানজিলা ভ্রু কুচকে বলল। কেন? উৎসাহ বেশ উদাস গলায় বলল, তোর তো কোনো বড় ভাই নাই যে লাইন মারবো। তুই যেমন আমার বড় ভাইয়ের সাথে লাইন মেরে আমার ভাবি হয়ে গেলি, তোর একটা বড় ভাই থাকলে তো আমিও একটু লাইন মারতে পারতাম। কিন্তু আফসোস, আমার কপাল পোড়া। মেয়েটা এমনভাবে কথাগুলো বলল যেন ও তো কোনোদিন কতদিনের কষ্ট। আক্ষেপ সাথে বুক চিরে বেরিয়ে এলো। তানজিলাও ওর মতো নাটক করে বলল। কে বলল আমার বড় ভাই নেই? আছে তো। উৎসাহ চমকিত কণ্ঠেও শুধালো। কে? তাড়াতাড়ি নাম বল। তানজিলা দাঁত কেলিয়ে বলল, মেহরাব ভাই, তিনি তো আমার ভাইয়েরই মতো, তুই চাইলে তার সাথে লাইন মারতেই পারিস। উৎসাহ নাক সিটকালো, চোখ মুখ কুচকে বলল, ছি, ওই বেটা প্রেমিক ম্যাটেরিয়াল নাকি? ওনার সাথে গুন্ডামি যায়, প্রেম না। তুই একবার তাকে বল তুই তার সাথে প্রেম করতে চাস, দেখবি তোকে প্র্যাকটিক্যালি এত সুন্দর করে প্রেম করে শিখিয়ে দিবে, এই জীবনে আর প্রেম করার নামও নিবি না। উৎসাহ তানজিলাকে থামিয়ে দিয়ে বলল। থাক ভাই, আমার প্রেম করার দরকার নেই। তানজিলা খোঁচা দিয়ে বলল, কেন বান্ধবী, আমিও মেহরাবকে বলছি তোর প্রেম করার শখ জেগেছে। আমার ভাই আবার অনেক দয়ালু, তুই চাইলে তোকে প্রেম করা শেখাবে। থাক বহিন, তোর এত বড় উপকার করতে হবে না। উৎসাহ ভেংচি কেটে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণের মাঝে বরযাত্রী চলে এলো। গেটের কাছে তুমুল কথা কাটাকাটি হচ্ছে, টাকা ছাড়া গেট ছাড়া হবে না। মেহরাব সবার দৃষ্টির আড়ালে উৎসাহ উদ্দেশ্যে চুমু ছুড়ে দিল। উৎসাহ সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো, এই লোকটা কি? এই লোক সমগমেও ওর মান সম্মান রাখবে না, এখানেও তাকে বেলাজপনা দেখাতে হবে। বেলাজ লোক একটা। তিয়াস বলল, তুই বোন হয়ে ভাইয়ের কাছে চাঁদাবাজি করছিস, একটু লজ্জা লাগছে না? কোথায় ভাইয়ের পকেট বাঁচাবি তা না করে ভাইয়ের পকেট মারছিস? আমি এখন মেয়ে পক্ষ, সো জ্ঞান না দিয়ে টাকা ছাড়ো, না হয় ভিতরে ঢুকতে দিব না। কি আর করার, তিয়াস মেহেরাবকে ইশারা করলেও টাকা দিয়ে দিল। টাকা পেয়ে উৎসাদের খুশির শেষ নেই। গেটের ফিতা কাটা হলো, এবার মিষ্টি খাওয়ানোর পালা। উৎসাহ ইচ্ছে করে একটা মিষ্টি তুলে মেহেরাবের সামনে ধরলো, একগাল হাসি নিয়ে বলল, বেআই সাহেব, শুধু আপনার জন্য। মেহেরাব কিছু ভাবলো না, সরল মনে এক কামড় পুরোটা মুখে পড়ে নিল। চাবাতে শুরু করলে ধীরে ধীরে টের পেল উৎসার ঠোঁটের কোণে ফুটে ওঠা মুচকি হাসির কারণ। মিষ্টির মধ্যে মরিচের গুঁড়ো দেওয়া। মেয়েরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, চুপচাপ পুরোটা খেয়ে নিল। উৎসাহ অবাক হলো, এই লোক এত ঝাল খেলো কি করে। মেয়েরাব ঝুঁকে এলো উৎসার দিকে, ফিসফিস কণ্ঠে বলল, এর হিসাব তুলে রাখলাম বেআইন সাহেবা, সময় এলে সুদে আসলে ফেরত দেব। বলে দুষ্টু হাসি দিল। উৎসাহ শুকনো ঢোক গিলল। মেহরাব যে ওর হাল কি করবে কে জানে, যখন করবে তখন দেখা যাবে। এখন যে ব্যাটাকে জব্দ করতে পেরেছে এই অনেক। তানজিলা তিয়াসের বিয়ে পড়ানো হচ্ছে।
কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। তানজিলা বসে আছে তার সামনে, ওর অপর দিকে তিয়াস বসা, তানজিলার পাশে ওর বাবা। উৎসাহ একটু দূরে দাঁড়িয়ে আছে। কাজী সাহেব যখন কবুল বলতে বলল, উৎসার মনে পড়ে গেল ওর বিয়ের ঘটনা। তানজিলার পাশে ওর বাবা আছে ভরসার হাত হয়ে। উৎসার বিয়েতে তো ওর বাবাও পাশে পায়নি। অনুভূতিগুলোও কেমন এলোমেলো ছিল, পরিস্থিতি ছিল ভিন্ন। উৎসাহ এসব ভাবছে, এমন সময় ওর পাশে এসে দাঁড়ালো মেহরাব। উৎসার কাঁধে সামান্য ধাক্কা দিয়ে বলল, কি ভাবছেন বেআইন সাহেবা? চলুন, আপনি আর আমিও এই আসরে শুভ বিবাহটা সেরে ফেলি। আর গতকাল সিঙ্গেল থাকবো বলুন? উৎসাহ মেহরাবের কণ্ঠ পাশ ফিরে তাকালো। এই লোকের মাথা খারাপ হলো নাকি? মেহরাব চোখ টিপে দিল। উৎসার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো, বলল, আপনি জানেন আমার বরকে? আপনি আমায় বিয়ে করতে চান, জানতে পারলে আপনাকে মেরে ভর্তা বানিয়ে ফেলবে। মেহরাব গা ছাড়া ভাব নিয়ে বলল, আরে কিছু হবে না, আমি আছি না। আপনি জানেন না? উৎসাকে থামিয়ে দিল। মেহরাব বলে উঠল, চলুন বেআইন, পালাই দুজনে, ফিরে আসবো তিনজনে। বলেই ফ্লাইং চুমু ছুড়ে দিল উৎসার দিকে। উৎসাহ হকচকিয়ে গেল, ওর মুখ হা হয়ে গেল। এই লোকের মাথার তার কেটে গেল নাকি? না হলে এমন কথা কে বলল বা বলছে কেন? নিকশ কালো আধারের চাদরে আচ্ছাদিত ধরণী। ব্যস্ত দিনের শেষে চলতে থাকা হলুদলে পথঘাট আলোকিত। গাড়ির হর্ন কমে এলেও দূর থেকে মাঝে মাঝে ভেসে আসে একটু আধটু শব্দ। রাস্তার পাশে সোডিয়াম আলো জ্বলছে মিটিমিটি। ব্যালকনির রেলিংয়ে দুহাত ভর দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করছে মেহরাব। যদিও ওর সামান্যতম ইচ্ছে নেই বাইরের দৃশ্য দেখার, তবুও দেখতে হচ্ছে। একা একা কার কতক্ষণ ভালো লাগে? সেই সন্ধ্যা থেকে রুমে বসে আছে। বসে বলতে কোলে ল্যাপটপ নিয়ে অফিসের কাজে কিছু করছিল। সন্ধ্যা থেকে এ পর্যন্ত গোনা দুবার উৎসাহ নামক রমণীর দেখা পেয়ে গেছে। সে এখন সংসার সামলাতে পুরোপুরি গিন্নি হয়ে গেছে। সারাদিন রান্নাঘর, রিনির পুচকু দুটোকে নিয়েই তার বেলা কাটে। মেহরাবের তো মাঝে মাঝে মনে হয় পুচকু দুটো রিনি আর মাহিনের নাম বরং উৎসার। উৎসাহ সারাটা দিন ওদের নিয়ে মেতে থাকে। রিনি একা দুজনকে সামলাতে পারে না, তার উপর অসুস্থ শরীর। উৎসাহ তাই সারাদিন ওর কাছে কাছে থাকছে। সারাদিন পুচকুদের নিয়ে কেটে যায় ওর বেলা। ইদানিং পড়াশোনায়ও মনোযোগ নেই মোটেও মেয়েটার। ঠিক মতো ভার্সিটিও যাচ্ছে না, বাচ্চাদের নিয়ে মেতে আছে। মেয়েরা ভেবে নিল উৎসাহকে কড়া করে কিছু একটা বলতেই হবে, না হলে মেয়েটা শুধরানো না। মেহরাব একটা জিনিস কয়েকটা দিন ধরেই লক্ষ্য করছে, উৎসাহকে কিছু একটা বলতে চাইছে। মেহরাব কিছুটা আন্দাজ করতে পারছে, সেই জন্যই ইচ্ছে করে বুঝেও না বোঝার ভান করছে। উৎসাহ কথায় কাজে ইঙ্গিতে মেহরাবকে বুঝিয়ে দিচ্ছে, তবুও এমন ভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না। সব কাজ শেষ করে রুমে প্রবেশ করলো উৎসাহ। চোখ বুলালো পুরো রুমে। রুমের কোথাও মেহরাবকে না দেখে ভ্রু কুঁচকে নিল। উকি দিয়ে দেখে নিল ব্যালকনি। কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎসাহ একবার নিজের দিকে তাকালো। পরনের জামা ঘামে ভিজে গেছে, সাথে শরীর থেকে বমির গন্ধ ভেসে আসছে। পুচকুকে খাওয়াতে গিয়েছিল ও, খাওয়ার মাঝে পুচকু বমি করে নিজের শরীর থেকে ওকেও মাখিয়ে দিয়েছে। উৎসাহ এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মেয়েরা ব্যালকনি থেকে এতক্ষণ উৎসার কাণ্ডই দেখছিল। উৎসাহ বেরিয়ে এলো মিনিট 10-এর মাথায়, পা রাখলো ব্যালকনিতে। মেহরাবের থেকে 2 হাত দূরত্ব রেখে দাঁড়ালো। মেহরাব ইচ্ছে করে ভান ধরে থাকতে চাইলো, কিন্তু সেটা হতে দিল না উৎসাহ। মেয়েটা গোসল সেরে বেরিয়েছে, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, জামার পিছনের দিকটা ভিজে যাচ্ছে। সেই খেয়াল তার আছে? সারাদিন সবার খেয়াল রেখে বেড়ায় আর নিজের বেলায় শূন্য। মেয়েরাব ব্যস্ত হাতে উৎসাহ চুলের ভাঁজে তোয়ালে চালাতে চালাতে প্রশ্ন করলো, খেয়াল কোথায় থাকে তোমার? চুলের পানিতে যে জামা ভিজে যাচ্ছে সেই খেয়াল আছে? সারাদিন সবার খেয়াল রাখলে হবে, নিজের খেয়াল কে রাখবে? উৎসাহ ঘাড় ঘুরিয়ে তাকালো, অতঃপর একগাল হাসি নিয়ে বলল, আপনি আপনি আমার খেয়াল রাখার জন্য তো আপনি আছেন। মেহরাবের পৃষ্ঠে বলার মতো কিছুই পেল না। মেয়েটা ভালোই কথার জবাব দেওয়া শিখেছে, তাকে এখন কোনো কথা বলে পার পাওয়া মুশকিল হয়ে গেছে। মেহরাব চুল মুছতে মুছতে প্রশ্ন ছুড়ল, এতক্ষণে ঘরে আসার কথা মনে পড়লো, না এলেও তো পারতে, পুচকুদের কাছেই থেকে যেতে। শেষের কথাটা তীব্র অভিমান নিয়ে বলল মেহরাব। উৎসাহ বলল, এভাবে বলছেন কেন? আমি ইচ্ছে করেছিলাম নাকি? আপু দুজনকে একা সামলাতে হিমশিম খাচ্ছে, তার উপরে আপু অসুস্থ, তাই জন্যই তো আসতে একটু দেরি হয়েছে। সবার জন্য আপনার সময় হয়, সবার জন্য আপনার চিন্তা হয়, সবাইকে আপনার চোখে পড়ে, শুধুমাত্র একজন ছাড়া। উৎসাহ কপাল কুঁচকে প্রশ্ন করলো,
সে একজনটা কে? মেহরাব সেকেন্ড সময় ব্যয় করলো না, ঝটপট উত্তর করলো। কে আবার? আমি। উৎসাহ হো হো করে হেসে উঠল। গা দুলিয়ে হাসছে মেয়েটা, হাসির দাপটে পুরো শরীর দুলছে। ততক্ষণে উৎসাহ চুল মোছা শেষ। টাওয়াল পাশে রেখে মেয়েরা বাঁকড়ে ধরল উৎসার কোমর। মেয়েটা হেসেই যাচ্ছে। উৎসার খিলখিল শব্দ মেয়েরাবের বুকে সমুদ্রের উত্তাল ঢেউয়ের ন্যায় আছড়ে পড়ছে। অশান্ত মনটা শান্ত হয়ে যাচ্ছে মেয়েটার হাসিতে। মেয়েরাব এক ধ্যানে তাকিয়েছে প্রেয়সীর হাসি মুখের পানে। উৎসাহ হাসতে হাসতে এক পর্যায়ে থমকে গেল। মেহরাবের দৃষ্টিতে দৃষ্টি ঠেকাতেই চুপ মেরে গেল। উৎসাহকে থামতে দেখে মেহরাব জিজ্ঞাসা করলো। কি হলো, থামলে কেন? কিছু না। দুজনের মাঝে নীরবতা। উৎসাহ কিছু মনে পড়তেই মেহরাবের গলা জড়িয়ে ধরলো। হুট করে গলা জড়িয়ে ধরায় মেহরাব কিছুটা চমকালো, তবে মুখে সেটা প্রকাশ করলো না। উৎসাহ মিহি কণ্ঠে বলল। শুনুন না। বলো, শুনছি। উৎসাহ আরো কিছুটা নিকটে এলো, ধীর কণ্ঠে বলল। একটা জিনিস চাইবো, দিবেন? দেয়ার মতো হলে দিব। উৎসাহ গাল ফুলিয়ে বলল। তাহলে বলবো না। মেয়েরা ভ্রু কুচকে চাইল। ও হয়তো বুঝতে পারছে উৎসাহ কি চাইতে পারে। মুখে বলল। তাহলে বলো না। আপনি এমন কেন? কোথায় বউ একটা জিনিস চাইতেছে সেটা এনে দিবেন, তা না করে কেমন করছে? বউ উল্টাপাল্টা জিনিস চাইলেই এনে দিতে হবে এমন কোনো কথা নেই। উল্টা পাল্টা জিনিস না তো। তাহলে কি? উৎসাহ থেমে গেল। মেহরাব কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো। কি চাও ঝটপট বলে ফেলো। উৎসাহ মেহরাবের দিকে এগিয়ে গেল, মুখটা মেহরাবের কানের কাছে নিয়ে ধীর কণ্ঠে বলল। পুচকু। মেহরাব থমকে গেল। মনে মনে এই ভয়টাই পাচ্ছিল মেয়েটা নতুন পাগলামো শুরু করেছে। রিনির পুচকু দুটোকে নিয়ে বাড়ি আসার পর থেকেই ওর মাথায় পুচকুর ভূত চেপেছে। হুটহাট একজনকে কোলে করে নিয়ে এসে বলবে। আমাদেরও এমন একটা পুচকু হলে কেমন হবে? মেহরাব সেসব পাত্তা দেয়নি, আজ তো সরাসরি বলে বসলো। এখন কি উত্তর দিবে মেহরাব? মেহরাবকে চুপ করে থাকতে দেখে উৎসাহ পুনরায় বলে উঠল। কি হলো, কিছু বলছেন না কেন? দিবেন না আমায়? আমার একটু পুচকু চাই। সময় হলে পাবে। কোনো সমস্যা টমস্যা না, আমার এক্ষুনি চাই। জেদ করে না উৎসাহ। আর না পুচকু মামা বাড়ির মোয়া। আমি চাইলাম আর তোমায় এনে দিলাম। আমার পুচকু চাই মানে চাই। উৎসার এক জেদ, ওর চাই মানে চাই। কোনো কথা শুনছে না মেয়েটা। মেহরাব উৎসাহকে নিজের কাছে টেনে বলল। দেখো, তোমার বয়স কম, ছোট মানুষ তুমি। একটা বাচ্চা সামলানো এত সহজ না। প্রেগনেন্সির সময় অনেক সমস্যা হতে পারে। আর বাচ্চা নেওয়ার সময় তো চলে যাচ্ছে না, তাই না? তুমি এখন ভাবির পুচকু দুটোকে সামলাও, ওদের থেকে ট্রেনিং নাও। পরে আমাদের পুচকু এলে তাকে সামলাতে তোমার সুবিধা হবে। উৎসাহ তীর্যক দৃষ্টিতে মেহরাবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। আপনি আমার পুচকুকে এনে দিবেন না? আপাতত না। দিবেন না? বললাম তো না। এখন তুমি ছোট, আগে বড় হও তারপর। আপনি এমন করছেন কেন? ভার্সিটিতে পড়ি আমি, ভার্সিটি পড়োয়া মেয়ে। আর যাই হোক, ছোট না, তার চেয়ে বড় কথা আমি বাচ্চা সামলাতে পারবো। আমার কাছে তুমি বাচ্চাই। উৎসার মেজাজ খারাপ হলো। মেহরাবের বুকে ধাক্কা দিয়ে বলল। বাচ্চা মেয়েকে বিয়ে করিয়েছেন কেন? ছাড়ুন ছাড়ুন বলছি। মেহরাব উৎসাহকে ছাড়লো না, বরঞ্চ আরো কাছে টেনে নিল। উৎসাহ মেহরাবের হাতে চিমটি কাটলো। চিমটিটা এতটাই জোরে ছিল যে মেহরাব উৎসাহকে ছেড়ে দিতে বাধ্য হলো। ছাড়া পেতে উৎসাহ গটগট পায়ে রুমে চলে গেল। মেহরাব ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ব্যালকনি থেকে রুমে প্রবেশ করলো মেহরাব। উৎসাহ গুটিসুটি মেরে বিছানার একপাশে ঘুমিয়ে আছে। মেহরাব রুমে লাইট নিভিয়ে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। অতঃপর এগিয়ে গেল বিছানার কাছে। মেয়েটা এমনভাবে শুয়েছে একটু এদিক ওদিক হলেই পড়ে যাবে। মেহরাব উৎসাহকে একটানে নিজের কাছে নিয়ে এলো, আঁকড়ে ধরলো উৎসার কোমর। উৎসাহ ছাড়া পাওয়ার জন্য মোছড়ামুছড়ি শুরু করে দিল। মুচড়ামুচড়ি করছো কেন? সমস্যা কি? সমস্যা আমার না আপনার। কাছে টেনেছেন কেন? মেহরাবের কণ্ঠস্বর নেশালো নেশালো। রোম্যান্স করতে। উৎসাহ মেহরাবের বুকে ধাক্কা দিয়ে বলল। আপনার বউ এখনো ছোট, তাই নো রোমান্স, অনলি দূরত্ব। দূরে যান, দূরে যান বলছি। মেহরাব ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা তার কথার জালে তাকেই ফাঁসাচ্ছে ভেবে ওর ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল। আমার কথায় আমাকেই ফাঁসাচ্ছ? উৎসাহের উত্তর করলো না। মেহরাবের কাছে থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল।
যতদিন আমার আবদার রাখতে রাজি হবেন না ততদিন আমার আশেপাশে ঘেঁষবেন না বলে দিলাম। আশেপাশে ঘেঁষলে খবর আছে। মেহেরাবের থেকে নিজেকে ছাড়িয়ে দুজনের মাঝে কোলবালিশ দিয়ে দিল। অতঃপর ওদিকে ফিরে শুয়ে পড়ল। পাশ থেকে মেহেরাব বলে উঠল, এখন এভাবে দূরে ঠেলে দিচ্ছ তো, যখন থাকবো না তখন খুঁজেও পাবে না। উৎসাহ ওর কথায় পাত্তা দিল না। যে লোক ওর আবদার পূরণ করবে না তার সাথে কিসের ভালোবাসা? বেশি কিছু কি চেয়েছে? হুম, সামান্য একটা পুচকু চেয়েছে, দিয়ে দিলেই তো হয়। বজ্জাত লোকটা ওর কথা শুনলে তো। এখন বোঝো মজা। মাঝে কেটে গেল সপ্তাহ খানেক। উৎসাহ দিনগুলো কিভাবে যেন কেটে যাচ্ছে। সব কাজ শেষ করে রুমে এসে ঢুকলো ও। পুরো রুমে কেউ নেই, থাকার কথাও না। মেহরাব অফিসে কাজে দুদিনের জন্য শহরের বাহিরে গেছে। মেহরাব না থাকায় রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। উৎসাহ সারাদিনে রুমে আসতেই ইচ্ছে করে না। মেহরাব নেই, ওকে জ্বালানোরও কেউ নেই। মানুষটাকে ভীষণ মনে পড়ছে। তার পাগলামো মিস করছে, হুটহাট জড়িয়ে ধরা মিস করছে। মাঝে রাগ করে দুদিন কথা বলেনি। দুদিনে তার কত পাগলামো! শেষমেশ লোকটার কথাই ওকে মেনে নিতে হয়েছে। কি আর করার। গভীর ঘুমে মগ্ন উৎসাহ। সারাদিনের কাজ শেষে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে মেয়েটা। ঘুমের রেশ এতটাই যে কতক্ষণ যাবৎ বিছানার পাশে অবহেলায় পড়ে থাকা ফোনটা সেই কখন থেকে বাজছে তার খেয়ালও নেই। ও ঘুমে মগ্ন। একে একে 3বার বাজতে বাজতে ফোন কেটে গেল। 4বারের মাথায় যখন বেজে উঠল উৎসার গভীর ঘুম ছুটে গেল। হাতে ফোন খুঁজে কানে গুজলো। ওপাশ থেকে শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। ঘুমাচ্ছিলে? উৎসা ঘুমু ঘুমু কণ্ঠে জবাব দিল। হুম। সরি, তুমি যখন ফোন দিয়েছিলে আমি তখন মিটিংয়ে ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। হঠাৎ এতগুলো কল দেওয়ার কারণ? উৎসাহ সহসা মনে করতে পারলো না ও মেহেরাবকে কল দিয়েছিল। কিন্তু কেন? হ্যাঁ, মনে পড়েছে। মানুষটাকে মিস করছিল, তাই ইচ্ছে করছিল মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখতে। সেই জন্যই পরপর 5টা কল দিয়েছিল। মিস করছিলাম। মেহেরাব অবাক হলো। অবাকতার রেশ ধরেই বলল, কি? আমি ঠিক শুনছি তো? মিসেস মেহরাব আমায় মিস করছে? মিস করতে পারি না বুঝি? তা পারো, কিন্তু এর আগে কখনো মিস করনি তো, তাই অবাক হচ্ছি। উৎসাহ ঠোঁট উল্টালো, আদুরে গলায় বলল, আজ আপনাকে ভীষণ মনে পড়ছে। ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরতে। কিন্তু আমি তো তোমার চেয়ে অনেক দূরে। উৎসাহ মন খারাপ করে বলল। হ্যাঁ। মেহেরাব ভাবুক ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, তাহলে কি করা যায় বলুন তো মিসেস মেহরাব? কি আর করব? আপনার কাজ কত দূর? আজ রাতে শেষ মিটিং ছিল, সেটা শেষ করেই এলাম। ওহ আচ্ছা। মেহেরাব বলল, তুমি এখন ঘুম দাও বউ, সকাল সকাল দেখবে তুমি তোমার বরের বুকে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো। কিভাবে? সেটা এলেই দেখতে পাবে। বলুন না প্লিজ। তোমার কাছে আসার জন্য আমি বেরিয়ে পড়েছি, আশা করি সকালের আগেই পৌঁছে যাব। উৎসাহ তড়িঘড়ি বলে উঠল, পাগল আপনি? সারাদিন কাজ করে এসে এখন রেস্ট না নিয়ে তা না করে এত রাস্তা ড্রাইভ করে এসেছেন? এই পাগলামির কোনো মানে হয়? আমার বউ আমাকে মিস করছে আর আমি এখানে ঘুমাবো? তোমার কি মনে হয় আমার ঘুম হবে? তার চেয়ে ভালো ড্রাইভ করে চলে আসি। আর আমার সারা রাত ড্রাইভ করার অভিজ্ঞতা আছে, সো নো টেনশন মিসেস। তাই বলে? কোনো কথা না, আমি যেটা বলছি সেটা শোনো। উৎসাহ মিনমিন করে বলল, এখন আর আমার ঘুম হবে না। তার চেয়ে ভালো আপনার সাথে কথা বলি। যেটা তোমার ইচ্ছে। উৎসাহ বিছানার সাথে হেলান দিয়ে বসলো। দুজন জুড়ে দিল রাজ্যের যত কথা। যদিও বেশি কথা উৎসাহী বলেছে, মেয়েরা কেবল শুনে যাচ্ছে। উৎসার মনে হলো ও রাতে জেগে প্রেমিকের সাথে কথা বলছে। দুজনের কথার মাঝে দুষ্টু মিষ্টি খুনসুটি হচ্ছে। উৎসাহ কি যেন বলতেই ওপাশে মেয়েরা হেসে কুটি কুটি হওয়ার জোগাড়। উৎসাহ মন দিয়ে মানুষটার হাসির শব্দ শুনছে। মেয়েরাবকে সচরাচর এভাবে হাসতে দেখা যায় না। আচমকা অপর পাশে বিকট শব্দ হলো। সব যেন সেকেন্ডের ব্যবধানে থমকে গেল। ওপাশ থেকে মেয়েরাবের হাসির শব্দ শোনা যাচ্ছে না আর। থমকে গেছে চারপাশ, থমকে গেছে সবকিছু। নিস্তব্ধ গুমট স্তম্ভিত পরিবেশ। দূর থেকে ভেসে আসছে কুকুরের ঘেউ ঘেউ ডাক, যা আত্মচিৎকারে রূপান্তরিত হয়েছে। উৎসাহ তবদা খেয়ে বসে রইল কিছুক্ষণ। মিনিটের ব্যবধানে কি হলো ওর মাথায় কিছুই ঢুকলো না। সব যেন ওর চিন্তা ভাবনা চেতনার উপর দিয়ে গেল। আচমকা একটা বিকট শব্দ, অতঃপর শুনশান নীরবতা। ওপাশ থেকে অপ্রিয় মানুষটার হাসির শব্দ শোনা যাচ্ছে না। শান্ত নীরব, সবকিছু যেন ঝড় হয়ে যাওয়ার পরে শান্ত পরিবেশ।
মিনিট 2 বাদে উৎসার ধ্যান ফেল, বোধগম্য হলো ঘটনা। কি করবে সেটা বুঝতেও সময় খানিকটা লেগে গেল। স্তম্ভিত ফিরে পেতে উৎসাহ তড়িৎ গতিতে মেহরাবকে ডাকা শুরু করলো। এই যে শুনছেন, কি হয়েছে? কিসের শব্দ হলো? আপনি কথা বলছেন না কেন? আপনি ঠিক আছেন তো? শুনছেন? ওপাশ থেকে কথার বিপরীতে কোনো শব্দ ভেসে এলো না। উৎসাহ মেহেরাবের থেকে কোনো উত্তর না পেয়ে ব্যাকুল হলো। মনের মাঝে অস্থিরতা শুরু হলো, আকুলতা নিয়ে মেহেরাবকে ডাকা শুরু করলো। এই যে শুনছেন, মিস্টার লুচু, কথা বলছেন না কেন? এই কথা বলুন না। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? আপনি ইচ্ছে করে এমন করছেন, তাই না? আমায় জ্বালিয়ে আপনি কি মজা পান বলুন তো? আর কত জ্বালাবেন আমায়? এত জ্বালিয়ে ও শান্তি হচ্ছে না আপনার? এই কথা বলুন না। একটু আগে কি সুন্দর হাসছিলেন। একটু হাসুন না। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হুম। ওপাশ থেকে কোনো শব্দই আসছে না। ওপাশের মানুষটার কান অবধি পৌঁছালো না উৎসার আকুলতা মেশানো রাগ। থমকে আছে ওপাশের পরিবেশ। এতক্ষণ মেহরাবের ড্রাইভ করার শব্দ ভেসে আসছিল, এখন সম্পূর্ণ নিস্তব্ধ সব। এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না উৎসাহ। গলায় কান্নারা এসে জমেছে, বুকের মাঝে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, কুগাইছে মন। মেহেরাব, এই মেহেরাব, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? এই যে দেখুন, আমি আপনার নাম ধরে ডাকছি। শুনতে পাচ্ছেন আপনি? আপনি নাও আমার মুখে আপনার নাম শুনতে চেয়েছিলেন। এই দেখুন, আমি ডাকছি আপনাকে। সারা দিন না এমন কোনো করছেন? কথা বলুন না। দেখুন আমার কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। আমি কান্না করে দিব বলে দিলাম। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো উৎসাহ। এক পর্যায়ে শব্দ করে কান্না করে দিল মেয়েটা। ওর কান্নার শব্দ ওপাশের মানুষটা সহ্য করতে পারে না, তার নাকি বুকে বিঁধে উৎসার কান্না। কিন্তু এখন কি সুন্দর চুপ করে আছে। উৎসাহ কান্না করছে, তার প্রেয়সী কান্না করছে, তাও মানুষটার মাঝে হেলদোল নেই। উৎসাহ এবার উঠে দাঁড়ালো, কান্না করতে করতে ছুটলো রিনির রুমের দিকে। রাত এখন 2টা বেজে 3 মিনিট। উৎসাহ আশেপাশে কিছু দেখলো না, নক করতে লাগলো রিনির রুমের দরজা। মিনিট যেতেই রুমের দরজা খুললো মাহিন। ঘুম ঘুম চোখে কিছু বলবে তার আগে উৎসার কান্নার শব্দের ঘুম ছুটে গেল। নিজেকে সামলে তড়িঘড়ি জিজ্ঞেস করলো। উৎসাহ, কান্না করছো কেন বোন? কি হয়েছে? উৎসার কান্নার দাপটে হেঁচকি উঠে গেছে, কান্নার ফলে কথা বলতে পারছে না। উৎসার কান্নার শব্দে রিনি উঠে গেল, ওর ঘুমও ছুটে গেল। তড়িৎ গতিতে উৎসাকে নিয়ে রুমে বসালো, পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলো। কি হয়েছে, কান্না করছিস কেন? এই উৎসাহ, কথা বল। উৎসাহ কান্না থামিয়ে কোনো মতে বলল। তোমার দেবর কথা বলছে না। এই দেখো আমি ডাকছি, উনি কথা বলছেন না। আবার ঝগড়া করেছিস দুজন? উৎসাহ দুদিকে মাথা নাড়ালো, এর অর্থ না। রিনি জিজ্ঞাসা করলো। তাহলে কি হয়েছে? উৎসাহ কান্না থামায়, নাম নিচ্ছে না। মাহিন ওকে পানি এনে দিল। উৎসাহ পানির গ্লাস হাতে নিতেই মাহিন বলল। তো নেটওয়ার্কের সমস্যা। উৎসাহ পানি খেয়ে নিজেকে কিছুটা শান্ত করলো, তারপর বলল। না, নেটওয়ার্কের সমস্যা না, ওপাশ থেকে বিকট একটা শব্দ হয়েছে। তারপর থেকে উনি চুপ হয়ে গিয়েছেন। আমি এত ডাকছি তবু আমার ডাকের সাড়া দিচ্ছেন না। মাহিনের কপালে ভাঁজ পড়লো, চটজলদি বিছানার পাশ থেকে ফোন তুললো। উৎসাহ তখনও সমান তালে কেঁদে চলেছে। রিনি ওকে বোঝাচ্ছে, কিন্তু উৎসাহ বুঝলে তো। ও রিনিকে নিজের অবস্থা বোঝাতে পারছে না। মেয়েরাব কি অবস্থায় আছে, কি হয়েছে। ওর মনের মাঝে কেমন অস্বাভাবিক অস্থিরতা শুরু হয়েছে। ওর মনের অবস্থাটা কেউ বুঝতে পারছে না। মাহিন মেহরাবের নাম্বার ডায়াল করতে করতে বলল। ও তো হোটেলের ভিতরে আছে, সেখানে বিকট শব্দ হবে কি করে? তুমি হয়তো ভুল শুনেছ উৎসাহ। আর আমি ওকে জিজ্ঞাসা করেছি ও কেন তোমার সাথে কথা বলবে না, ভাইয়া ওকে বকে দিবে। উৎসাহ কান্নার মাঝেই বলল। উনি তো হোটেলে নেই। মাহিনের কপালে ভাঁজ পড়লো, ভাঁজ ফেলে জিজ্ঞাসা করলো। মেয়র হোটেলে নেই তো কোথায়? ও তো মিটিং শেষ করে হোটেলেই ফিরে আসার কথা। মিটিং শেষ করে আসার পথে আমার সাথে কথা হয়েছে তো। ও বলল হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তাহলে ও কোথায় গেল? কথাগুলো বলতে বলতে মাহিন বার দুয়েক মেহেরাবকে কল দিয়ে ফেলেছে, কিন্তু ওপাশ থেকে কল রিসিভ হচ্ছে না। মাহিন ফের কল লাগালো মেহেরাবের নাম্বারে, না। এবারও ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো না। মাহিন এবার চিন্তিত গলায় বলল। মেয়র তোর তো কল রিসিভ করেছে না। দাঁড়াও, আমি হোটেলে
ম্যানেজারকে কল করছি। মাহিন ব্যস্ত হাতে কল লাগালো হোটেলের ম্যানেজারের নাম্বারে। কাজের ক্ষেত্রে গাজীপুর এলে বেশিরভাগ সময় ওদের এই হোটেলে ওঠা হয়, সেই জন্যই ম্যানেজারের সাথে ওদের বেশ ভালোই পরিচিতি আছে। রিং হতে ওপাশ থেকে রিসিভ হলো। মাহিন একবার উৎসার দিকে তাকালো, মেয়েটা অনবরত কেঁদেই চলেছে। উৎসার দিক থেকে দৃষ্টি সরিয়ে মাহিন ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, মেয়বর কি ও রুমে আছে? ছেলেটা ফোন ধরে না। আপনি একটু ওর খোঁজ নেন তো, তারপর আমাকে জানান ও কোথায়। ম্যানেজার অত্যন্ত শ্রদ্ধাস্বরূপ বলল, আপনি 2 মিনিট লাইনে থাকুন স্যার, আমি আপনাকে এক্ষুনি জানাচ্ছি। ম্যানেজার সাহেব মাহিনকে লাইনে থাকতে বলে সাথে সাথে একজন স্টাফকে পাঠালো মেহরাবের খোঁজ নিতে। মিনিটের মাথায় স্টাফ নেমে এসে জানালো। ম্যানেজার সাহেব বলল, স্যার মেহেরাব স্যার রুমে নেই, উনি প্রায় আধা ঘন্টা আগে চেক আউট করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ও আচ্ছা। মাহিন পড়ে গেছে চিন্তায়। ছেলেটা এই রাতের বেলা বের হলো কেন? ওর তো কাল সকালে রওনা দেওয়ার কথা ছিল, তাহলে হুট করে কি এমন হলো যে এই রাতের বেলায় বের হলো? কাউকে কিছু জানায়ও নি। মাহিন এগিয়ে গিয়ে বলল, মেয়বর নাকি হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছে। ওয়াস, তুমি জানো কিছু? মেয়বর তোমায় কিছু বলেছে ও যে বেরিয়ে পড়েছে বা কিছু? উৎসাহ কান্না থামিয়ে ভাবলো, হ্যাঁ, মেহরাবের সাথে তো ওর কথা হয়েছে, দুজনের বেশ ভালোই সময় কাটছিল, কিন্তু কি থেকে যে কি হলো। হ্যাঁ, উৎসাহ একে একে শুরু থেকে সব খুলে বলল। মাহিনের কপালে ভাঁজ পড়ল, কি এমন হলো যে বিকট শব্দ হবে? মেহরাবের ড্রাইভ করার হাত বেশ ভালো, এদিক সেদিক হওয়ার চান্স তো তেমন নেই, তবুও বলা যায় না। মাহিন উৎসাহ থেকে ঘটনা শুনে তড়িঘড়ি কল লাগালো ওর পরিচিত একজনকে। সে কল তুলতেই তাড়াহুড়া করে বলল, মেয়বর হোটেল থেকে বেরিয়েছে, দেখা তো ও কোথাও আছে, ওর খবর নিয়ে আমরা জানাও তো। কথা শেষ করে ড্রেসিং টেবিলের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যেতে নিলে পেছন থেকে ডেকে উঠল রিনি। এত রাতে কোথায় যাচ্ছ? গাজীপুর যাব। এখন? হ্যাঁ, শুনে তো পেলে তো, মেয়বরের কোনো খবর নেই। কি হয়েছে, কোথায় আছে ভাই, আমরা কিছুই জানি না। ঠিক আছে, যাও। মাহিন যেতে নিলে উৎসাহ উঠে দাঁড়ালো, বলল, আমিও আপনার সাথে যাব ভাইয়া। তুমি এখানেই থাকো, আমি যেয়ে ওর খবর তোমায় জানাবো, আর ইচ্ছে মতো ওকে বকে দেবো। আমি এখানে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না, আমার মন মানবে না। প্লিজ ভাইয়া, আমিও যাব, আপনি আমাকে না করবেন না। মাহিন আর কিছু বলার মতো পেল না। মেয়েটার অবস্থাও কিছুটা হলেও বুঝলো। মেয়েটা মেহরাবকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু স্বীকার করতে চায় না। মাহিন মুখ খুলে বলল। আসো। মাহিন উৎসাহ বেরিয়ে পড়লো। মাহিন ড্রাইভ করছে, পাশে বসে আছে উৎসাহ। ওর দৃষ্টি বাহিরে, তবে মনের মাঝে বইছে উথাল পাথাল ঢেউ। দৃষ্টি গিয়ে ঠেকলো হাতে থাকা ফোনের দিকে। উৎসাহ কিছু মনে পড়তে আবার ডায়াল করলো মেহরাবের নাম্বারে। রিং হচ্ছে, একবার, দুইবার, তিনবার, বাজতে বাজতে কল কেটে গেল, কিন্তু রিসিভ হলো না। উৎসাহ আবার ডায়াল করলো, ঘটনা একই ঘটলো, রিসিভ হলো না। উৎসার ইচ্ছে করলো হাতে থাকা ফোনটা আছাড় দিতে, কিন্তু দিল না। মনের মাঝে অদ্ভুত অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে উৎসার প্রিয় জিনিসটা ক্রমে ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। উৎসাহ বারবার চাচ্ছে জিনিসটা আঁকড়ে ধরে রাখতে, কিন্তু সেটা ওর থেকে দূরে চলে যাচ্ছে, একটু একটু করে হারিয়ে যাচ্ছে কালো আধারের মাঝে। এর মাঝে মাহিনের কাছে কল এলো। মাহিন ফোনটা উৎসাহকে রিসিভ করতে বলল। উৎসাহ রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল। মাহিন ড্রাইভ করতে করতেই বলল, ভালো করে খুঁজেছি, আধা ঘন্টার কত দূরে যাবে, বেশি দূরে তো আর পারেনি, আশেপাশেই আছে, আমি প্রায় এসে পড়েছি, তুইও খোঁজ, আমিও আসছি। কল কেটে দিল। মাহিন বেশ জোরে সোরে গাড়ি চালাচ্ছে। গাড়ির স্পিড 90 থেকে 100-র মাঝে। রাত হওয়ায় ফাঁকা রাস্তা। মেহরাবের স্বভাব বেপরোয়াভাবে গাড়ি চালানো। রাগ হলে বা ওর কথার এদিক ওদিক হলে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যেত। সেদিক থেকে মাহিন শান্তশিষ্ট ছিল, কিন্তু আজ মাহিনেরও ভাইয়ের টেনশনে মাথা ঠিক নেই। সব সময় মেহরাবকে আস্তে গাড়ি চালাবি, স্পিড যেন 50-60-এর মাঝে থাকে। বলা ছেলেটাও আজ স্পিডে গাড়ি চালাচ্ছে। মাহিনের মনের মাঝে তুফান বইছে। উৎসার কথা শুনে কিছুটা আঁচ করতে পেরেছে, তাও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। ও ভেঙে পড়লে উৎসার অবস্থা আরও বেগতিক হবে, তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করছে।
ওরা প্রায় কাছাকাছি চলে এসেছে, আর আধা ঘন্টা দূরত্বই হোটেল। কিছুটা এগিয়ে যেতে নজর পড়লো হাইওয়ে রাস্তার মাঝে 2-3টা গাড়ি ভিড় করে রাখা। অনেক মানুষ জড়ো হয়েছে সেখানে। মাহিনীর ভ্রু কুঁচকে এলো। পাশ কাটিয়ে যাওয়ার সময় কি ভেবে যেন গাড়ি থামালো। একজনকে ডেকে জিজ্ঞাসা করলো, এখানে কি হচ্ছে? ও প্রাইভেট কার আর ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। মাহিনের বুকের মাঝে চিপ মেরে উঠল। খেয়াল করে দেখলো হোটেল থেকে এখানে আসতে আধা ঘন্টার মতো সময় লাগে। সাথে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মনের মাঝে বাজে চিন্তা এলো। মাহিন নিজেই নিজেকে বোঝালো। ওর ভাইয়ের কিছু হতে পারে না, কিছু হতে পারে না। পাশ থেকে এক বয়স্ক মানুষ বলে উঠল, ইস, ছেলেটার কি অবস্থা হয়েছে, বাঁচবে বলে মনে হচ্ছে না। আহারে, কোন মায়ের সন্তান কে জানে। এটুকু বয়সে ছেলেহারা হয়ে মাটা কিভাবে নিজেকে সামলাবে, আল্লাহ মানুম।